এই ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা হবে সরলরেখার কিছু শর্টকাট নিয়ে। তো আশা করি যে আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালো মতো দেখো, তাহলে অবশ্যই তোমরা সরলরেখার কিছু শর্টকাটস শিখতে পারবে, যার মাধ্যমে তোমরা ম্যাথগুলি খুবই দ্রুত করতে পারবে। ম্যাথ তো সবাই করতে পারে, কিন্তু সময়ের মধ্যে করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটাই মানে অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো আজকের এই সরলরেখা শর্টকাট সিরিজ, এই ভিডিওতে আজকে আমরা দেখব যে টাইপ 2 তে দেখবো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, বারাকোমা মেথড এটা কি। তারপর টাইপ 3 তে দেখবো অক্ষদের দ্বারা বিভক্তিকরণ, টাইপ 4 এ দেখবো পোলার স্থানাঙ্ক, এবং টাইপ 5 এ দেখবো সমান্তরাল এবং লম্ব সমীকরণ। এই প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট, এইচএসসি তেও যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনও ঠিক সমপরিমাণে ইম্পর্টেন্ট। কারণ এগুলোর থেকে প্রশ্ন মানে থাকেই, মানে বলতে গেলে সবসময় থাকে। তো শুরু করা যাক। তো আমরা প্রথম টাইপে চলে যাই, যে টাইপ নম্বর 2। টাইপ নম্বর 2 হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এবং প্রথমতই আমরা করি, সমদ্বিখণ্ডক বিন্দুটাকে যদি আমরা করি, বিশ্লেষণ করি, সমান 3 ভাগ। সমান 3 ভাগ মানে একটা রেখা সমান 3টা ভাগে বিভক্ত হবে। মানে ধরা যাক যে এরকম একটা যদি রেখা থাকে, যে এবি রেখা, তো এটা সমান 3টা ভাগে ভাগ হবে। এই ভাগটাও সমান হবে, এই ভাগটা সমান হবে, এই ভাগটা সমান হবে। মানে এই ভাগটাও হবে 1, এই ভাগটাও হবে 1, এই ভাগটাও হবে 1, এবং এই ভাগটাও হবে কি 1। এই যেভাবে করে এই যে টোটাল 3টা ভাগ থাকবে। এই যে এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে আরেকটা ভাগ, এবং এটা হচ্ছে আরেকটা ভাগ। এভাবে করে টোটাল 3টা ভাগ থাকবে। এখন আমরা এর কিছু এক্সাম্পলস দেখি। এটা সূত্রের সাহায্যেও করা যায়, অন্তর্বিভক্তিকরণের সূত্র সাহায্যে খুব সহজেই করা যায়। কিন্তু আমরা এটা অন্তর্বিভক্তিকরণ বা বহির্বিভক্তিকরণের সূত্রের সাহায্যে করব না। আমরা করব সম্পূর্ণ একটা নতুন নিয়মে, যেটা কিনা অ্যাডমিশন টাইমে শেখানো হয়। তো আমরা চলে যাই, এক্সাম্পলে চলে যাই সরাসরি। তো আমি কিছু এক্সাম্পল আনতেছি। এখন এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি, যে এই প্রশ্নটাতে কি বলা আছে। আমাদের এই প্রশ্নটাতে বলা আছে যে 2, সরি, বলা আছে কি, যে -2 এবং -1, 4 বিন্দুতে সংযোগ রেখাংশ অক্ষদের দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। এই যে সমান 3 ভাগ, একটু আগে কিন্তু বলছি যে সমান 3 ভাগ মানে হচ্ছে কি সমত্রিখণ্ডক সমান 3 ভাগে বিভক্ত হয়। তো সমান 3 ভাগে বিভক্ত হয়, হ্যাঁ, এই প্রশ্নটা তাকে মানে দেখাইতে বলছে। তো এই প্রশ্নটার সাথে আমি অ্যাড করে দিলাম যে যে দুইটা বিন্দু আছে, ওই দুইটা বিন্দু কত। ঠিক আছে, সরি। হ্যাঁ, তো শুরু করা যাক। হ্যাঁ, তো ধরা যাক যে বিন্দু দুইটা এরকম আছে। তো এটা সরল রেখাটা ধরে নিলাম, যেটা হচ্ছে এই বিন্দু 2, -2, বি বিন্দু -1, 4, এবং এটা সমান 3 ভাগে ভাগ হচ্ছে এরকম। আর একটা জিনিস, সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে, খণ্ডকের ক্ষেত্রে 3টা ভাগ, 3টা বিন্দু 2টা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ভাগ 3টা বিন্দু কিন্তু হবে 2টা। এই বিন্দুটা তুললাম সি, আর বিন্দুটা তুললাম ডি। এখন এটা খুব সহজেই এর সাহায্যে করা যায়। তো এই ভাগটা 1, এই ভাগটা 1, ওই ভাগটা 1, এভাবে করে টোটাল 3 ভাগ। এবি সমান ভাগ, এরকম করে সমান টোটাল 3 ভাগ। তো এখন এটার ক্ষেত্রে আমরা বারাকোমা মেথডটা ইউজ করবো। তো বারাকোমা মেথডটা কেউ ইউজ করে, তো আমরা প্রথমে বের করবো যে 2 থেকে -1 হয়েছে, 2 এর থেকে কত হয়েছে, -1 হয়েছে। এখন আমরা 2 এর সাথে কত যোগ করলে -1 হয়? আমরা যদি 2 এর সাথে -3 যোগ করি, তাহলে কি -1 হয় না? যেহেতু -3 যোগ করছি আমরা, এর মানে কি মাইনাস সবসময় কমা নির্দেশ করে, মাইনাস সবসময় নির্দেশ করে কমা। এখন এবি সমান কি, টোটাল 3 ভাগ। তো 3 ভাগে কমে, 3 ভাগে কমে 3, 3 ভাগে কমে কি কত, 3। তাহলে 1 ভাগে কমে কত,
এক কমে এক্স এর ক্ষেত্রে আমরা এটা এক্স এর ক্ষেত্রে হিসাব করতেছি, পরে ওয়াই এর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হিসাব করতে হবে। তো 3 ঘরে কমে হচ্ছে কত? কমে হচ্ছে 3, তাহলে এক ঘরে কমে 1, তাহলে 2 এর থেকে 1 মাইনাস করে দিই, তাহলে আমরা সি বিন্দুর ভুজ পেয়ে যাবো 1, সরি। আবার এই সি এর থেকে আবার যদি আমরা 1 মাইনাস করি, তাহলেও কিন্তু ডি বিন্দুর ভুজ পেয়ে যাবো আমরা। তো দুইটার ভুজ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। তো এবার আমরা ওয়াই অক্ষ বরাবর হিসাবটা করবো। এই যে এখানে -2 থেকে 4 হয়েছে, এখন -2 এর সাথে কত যোগ করলে +4 হয়? এটা আমাদের এখন ভাবতে হবে যে কত যোগ করলে। আমরা যদি এটার সাথে +6 করি, -2 এর সাথে কত যোগ করলে, -2 এর সাথে কত যোগ করলে 4 হয়? +6 যোগ করলে। তাহলে 3 ঘরে বাড়ে কত? 6, যেহেতু প্লাস, প্লাস মানে বাড়া নির্দেশ করে। 3 ঘরে 6, 1 ঘরে কমে 2, সরি 3 ঘরে বাড়ে 6, তাহলে 1 ঘরে বাড়ে 2। এটা হচ্ছে কি বাড়ে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বাড়াই দিই, 1 ঘরে কত করে বাড়ে? 2 করে বাড়ে, তাহলে এটার সাথে আমরা +2 করে দিই। এর সাথে +2 করলে কিন্তু নতুন বিন্দু পেয়ে যাবো। আবার +2 করি, এই তো আমাদের বিন্দু নির্ণয় হয়ে গেল। তো কত ইজি। সি বিন্দু আমাদের অ্যান্সার কি আসলো? 1,0। ডি বিন্দু অ্যান্সার কি আসলো? 0,2। আশা করি যে বোঝা গেছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এর। আরেকটা এক্সাম্পল দেখি এর। যে প্রশ্নটা বলা আছে যে 7,5। তো প্রশ্নে কি বলা আছে? 7,5 -2, -1 বিন্দুতে সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখন আমরা একইভাবে সেই ভাগমা মেথডটা ইউজ করবো। বিন্দু ধরে নিলাম কত? 7,5, আর বিন্দু ধরে নিলাম -2, -1। এখন ভাগ কয়টা হবে? বিন্দু দুইটা, ভাগ তিনটা, বিন্দু দুইটা, ভাগ তিনটা, বিন্দু দুইটা। এখন এই বিন্দু কত? এই বিন্দু হচ্ছে আমাদের 7,5। তো ধরে নিলাম যে সমত্রিখণ্ডক বিন্দু দুইটা হচ্ছে সি আর ডি। এই ভাগটা 1, এই ভাগটা 1, এবং এই ভাগটা হচ্ছে 1। এখন আমরা আবারও একইভাবে বাড়া কমা মেথডে হিসাবটা করবো। 7 থেকে এক্স অক্ষ বরাবর হিসাবটা করতেছি। 7 থেকে -2 হয়েছে, এখন আমি 7 এর সাথে কত যোগ করলে -2 হইব? -9, -9। তাহলে 3 ঘরে কমে কত? যেহেতু মাইনাস চিহ্ন এখানে, এর মানে কমবে। তো 3 ঘরে 9 কমছে, তাহলে 1 ঘরে কমবো 3। 1 ঘরে কমবো কত? 3। তাহলে 3 কমাই দিই এটার থেকে, এই 7 থেকে আমরা 3 মাইনাস করে দিই, তাহলে আমরা সি বিন্দুর ভুজ পেয়ে যাবো। সি বিন্দুর ভুজ হচ্ছে 4। আবার এটার থেকে -3 করে দিই, -3 করে দিলে কত হয়? 1, 1। এখন 5 থেকে, এই যে 5 থেকে আবার কি হয়েছে? -1 হয়েছে। 5 থেকে কত হয়েছে? -1। 5 থেকে -1, এখন 5 এর সাথে কত যোগ করলে -1 হইব? 5 এর সাথে আমরা যদি -6 যোগ করি, তাহলে কি -1 হয় না? হয় কি না? হয় কিন্তু। তাহলে 3 ঘরে কমে 6, তাহলে 1 ঘরে কমে কত? 2। এটার ক্ষেত্রে কি কমে 2। তাহলে এই 5 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। আবার 3 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা একদম সরাসরি বের করে ফেলতে পারলাম। এই যে দেখো অ্যান্সার 4,3 আর 1,1। আশা করি যে বোঝা গেছে। এটা দুটো বোর্ড আসছিল, বরিশাল বোর্ড 5, রাজশাহী বোর্ড 9, 11 তে আসছিল। তো এভাবে যদি আমরা হিসাব করি, তো ইজি কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। আমরা আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই। তাহলে এবার আমরা টাইপ নম্বর 3 তে চলে যাই। তো টাইপ নম্বর 3 তে কি ছিল আমাদের? টাইপ নম্বর 3 তে ছিল যে অক্ষদ্বয় দ্বারা বিভক্তকরণ। অক্ষদ্বয় দ্বারা অক্ষদ্বয় দ্বারা বিভক্তিকরণ মানে একটা সরল রেখাকে
অক্ষদের দ্বারা বিভক্তিকরণ। এই যে টাইপ নম্বর 3 তে আমাদের কি ছিল, যে অক্ষদের দ্বারা বিভক্তিকরণ। এখন আমরা এটা দেখব। তো অক্ষদের দ্বারা বিভক্তিকরণের ক্ষেত্রে এক্স অক্ষ অনুপাতে বিভক্ত করে, এটা যদি হয়, এটা হচ্ছে m1/m2 সমান মডুলাস y1/y2, y1/y2। আর y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে যদি এটা বলে, তাহলে m1/m2 সমান মডুলাস অফ x1/x2। এখন এর যদি বেসিকটা একটু যদি আমি একটু দেখাই, হ্যাঁ, এটা কি কারণে আসলে হয়। তো আমাদের অ্যাক্সিস থাকে হচ্ছে দুইটা, অ্যাক্সিস থাকে হচ্ছে এভাবে দুইটা। তো ধরা যাক যে সরলরেখাটা এরকম থাকে, এরকম টাইপের সরলরেখা হয়। তো সরলরেখা ধরলাম যে সরলরেখাটা অবশ্যই একটা বিন্দু দিয়ে হয়। তো ধরলাম যেটা হচ্ছে এই বিন্দু, যেটা কিনা x1, y1, আর এটা হচ্ছে বি বিন্দু, যেটা কিনা x2, y2। এখন এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, আমি এখানে এখন দেখানোর চেষ্টা করবো যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, আসলে তার সূত্রটা কিভাবে আসলে এটা। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তোমরা একটা ত্রিভুজের নাম দিলাম, যেহেতু এটা এ বি দিয়ে ফেলতো, এটা দিলাম যে এ সি ডি। এখন আমরা কাজ করবো, এখানে বি বিন্দু থেকে একটা লম্ব টান, বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম ই ই। এখন এখান থেকে এতটুকু পরিমাণ লেন্থ, এটা y1, আর এখান থেকে এতটুকু পরিমাণ লেন্থ, এটা হচ্ছে y2, হচ্ছে কি y2। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এই ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয়, আর এই কোণও থিটা হবে, কারণ কি বিপরীত কোণ, প্রতীপ কোণ, এই কারণে। এখন এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এবার এখানে লিখতে পারবে। তাহলে এই কোণটাও কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিই সদিশকোণী হয় না? সদিশকোণী ত্রিভুজ কোনটা? সদিশকোণী ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের প্রত্যেকটা কোণই সমান, সেটাই হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। তো ত্রিভুজদ্বয় তখনই সদিশকোণী হয় যখন দুইটা ত্রিভুজের সব কোণ সমান হয়, তখনই সদিশকোণী ত্রিভুজ হয়। এখন আমরা এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এতটুকু এখান দিয়ে এই যে এতটুকু লেন্থ, এটাকে ধরলাম m1, এবং এই যে এতটুকু পরিমাণ লেন্থ ডি পরিমাণ লেন্থ, এটাকে ধরলাম m2। এখন সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এখন আমি যদি সিডি বাই টি নেই, এটা সমান হবে y1/y2। কিসের সমান হবে? y1/y2। তাহলে সিডি পরিমাণ লেন্থ, এটা হচ্ছে m1, আর এটা হচ্ছে m2। তো m1/m2 সমান কি হয়? y1/y2। তাহলে এর এই যে সূত্র। তো এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? অনুপাতে বিভক্ত করে, এটার একটা প্রমাণটা আমরা একটু দেখে ফেললাম। যাই হোক, এবার আমরা এর এক্সাম্পল চলে যাই সরাসরি। তো বেসিকটা যে আশা করা যায় যে সবারই বোঝা হয়ে গেছে। যদি বলে যে একশো কি অনুপাতে বিভক্ত করে, তাহলে m1/m2 ইজ ইকুয়ালস টু মডুলাস অফ y1/y2, উল্টাটা। আর y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে যদি বলে, তাহলে m1/m2 সমান মডুলাস অফ x1/x2। মডুলাসটা দেওয়াই লাগে মাস্ট, দেওয়াই লাগে মাস্ট। তো আমরা এর কিছু এক্সাম্পল এখন দেখি। তো এর কিছু এক্সাম্পল যদি আমি নেই,
অক্ষতা দ্বারা কি ভাবে বিভক্ত করে, এটা নাকি? হ্যাঁ, এই যে এটাই। তো এখানে আমরা এখন প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। এখানে কি বলছে প্রশ্নতে বলছে যে -2,3 এবং 4,7 বিন্দুদের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এখন কি বলছে, এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে, কি হবে এটা? m1/m2 সমান কি হবে? উল্টাটা এক্স অক্ষ বলছে, তাহলে y1/y2, তো 3/-7, তো 3:7। এটা হচ্ছে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এই যে অ্যান্সার মিলছে কিন্তু। এবার যদি y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বলে, তো m1/m2 সমান মডুলাস অফ x1/x2 প্লাস 2/4 1/2, তো 1:2। এটা হচ্ছে অ্যান্সার। তো এমসিকিউতে আসলে আমরা এমনি ইজিলি কোশ্চেনগুলির অ্যান্সার দিয়ে দিতে পারি। আশা করি যে বোঝা গেছে। তো এবার আমরা চলে যাই পরের টাইপে। তো পরের টাইপে কি ছিল? পরের টাইপটা ছিল যে পোলার স্থানাঙ্ক। তো এবার হচ্ছে টাইপ নম্বর 4। টাইপ নম্বর 4, পোলার স্থানাঙ্ক। তো আমরা জানি যে পোলার স্থানাঙ্ক স্থানাঙ্ক থাকে কিভাবে, কমা থিটা, একটা মান থাকে আর একটা কোণ থাকে, ঠিক কিনা? তো এখন এই পোলার স্থানাঙ্কের প্রশ্নগুলি সমাধানের ক্ষেত্রে তো আমরা কিছু জিনিস মনে রাখতে পারি। তো আমরা এটা সকলেই জানি যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ অল, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ সাইন কোসেক, তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে ট্যান থিটা বা কট, আর এটা হচ্ছে কস বা সেক। এখন এই অলের রেঞ্জ হচ্ছে π/2, এটা মনে রাখবো আমরা সময়। আর এই যে প্রথম চতুর্ভাগ এটা রেঞ্জ হচ্ছে π/2 রেঞ্জ, আর চিহ্নটা মনে রাখতে হবে প্লাস কমা প্লাস। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা রেঞ্জ হচ্ছে π/2 থেকে পাই মাইনাস পাইব না, আবার কি π/2 থেকে পাই, আর এটা চিহ্ন কি মাইনাস কমা প্লাস। আর টেন কর এটা হচ্ছে মাইনাস কমা মাইনাস, আর এর রেঞ্জ হচ্ছে পাই থেকে 3π/2, আর এটার রেঞ্জ হচ্ছে 360 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগ, তো এই চতুর্থ চতুর্ভাগের চিহ্ন কি প্লাস কমা মাইনাস। তো এই জিনিসটা আমাদের প্রশ্ন সলভের টাইমে অনেক বেশি কাজে লাগবে। আর কি কাজে লাগবো এটা তোমরা একটু পরে দেখতে পারবা। আমি যখন কোশ্চেন সলভ করাবো তখনই তোমরা এটা বুঝতে পারবা যে কি কারণে লাগবো। আশা করি যে, আর একটা কথা এখানে, সূত্রগুলি যেহেতু আমি শর্টকাট দেখাইতে আসছি, বেসিক দেখাইতে আসিনি, সো আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাই। তো আমি প্রথম এক্সাম্পলটাই নিলাম, যে প্রথম এক্সাম্পলটা বলা আছে কি, এক্সাম্পলে কি বলা, ছোট করতে হবে এটা। এক্সাম্পলে কি বলা আছে এখানে একটু বোঝার চেষ্টা করি। প্রথম কোশ্চেনে কি বলছে যে -1,√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক। তো প্রথমত আমাদের আর নির্ণয় করতে হবে। তো আর সমান, আর এর সূত্র হচ্ছে √x² প্লাস y²। এটা আমরা কষ্ট করে বের করবো, -1² আর এটা সমান হচ্ছে আর এর মান হচ্ছে 2। এখন থিটার মান নির্ণয়ের জন্য, এখন থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি চাইলে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এটা মাইনাস চিহ্ন আর এটা হচ্ছে প্লাস চিহ্ন। এখন একটু আগে কি বলছিলাম যে এটা হচ্ছে প্লাস কমা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস প্লাস না? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে প্রশ্নের মধ্যে মাইনাস প্লাস চিহ্ন আছে না? তো এখন মাইনাস প্লাসের রেঞ্জ কত ছিল? এই মাইনাস প্লাস চতুর্ভাগের রেঞ্জ কত ছিল? রেঞ্জ ছিল 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এখন আমরা চাইলে এখানে অপশন ইলিমিনেট করতে পারি খুব সহজেই।
কি হবে এখন -60°, এটা তো কোনোদিন হইব না। এটা হচ্ছে এই অ্যান্সারটা হইব হয় 90°, 90° থেকে 180°-র মাঝখানে। এই কোণের মানটা হইব 90° থেকে 180°-র মাঝখানে। আর বাকি যে কোণগুলি আছে, যেমন এটা যে -60°, এটা তো আগে থেকে ছোট, এটা বাদ। 30°, এটাও বাদ। 120°, এটা কি 90° থেকে 180°-র মধ্যে? এটা কিন্তু 90° থেকে 180°-র মধ্যে। 90 টু 180°-র মধ্যে কিন্তু এই কোণটা। এর মানে হচ্ছে এটা এটা আর এটা, এই দুটোর থেকে যে কোনো একটা আমার অ্যান্সার হবে। এই দুটোর থেকে আমরা এই দুটোর থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। তো ভার্সিটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলি থাকে, ওই প্রশ্নের মধ্যে তোমার দুটো অপশন থাকবো না। ওই প্রশ্নের মধ্যে তোমার মানে যে কোনো একটা অপশন থাকবো, যেটা কিনা তুমি এই পদ্ধতির মাধ্যমে ইলিমিনেট করতে পারবা। মানে তুমি 3টা অপশনকে ইলিমিনেট করতে পারবা, এরকম প্রশ্ন থাকবো। যেহেতু আমি এটা মানে পিক করছি বোর্ডের কোশ্চেন থেকে, এই কারণে মানে 2টা পাইলাম সেম। কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নের মধ্যে তুমি যদি একটু ঘাটাঘাটি করো, তাহলে তুমি দেখতে পাবা যে 3টা এলিমিনেট করা যায় এই টেকনিক ইউজ করে। তো এখন আমরা এটা নর্মালি সূত্র ফালাই করি। তো নর্মালি যদি সূত্র ফালাই আমি এটা করতে চাই, তো কি হবে? পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস দ্বিতীয় চতুর্ভাগে হলে, এই চতুর্ভাগে হলে মেন সূত্র হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স, সরি পাই মাইনাস ট্যান ইনভার্স কত মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াই কত? ওয়াই √3, এটা হচ্ছে 1। তো পাই মাইনাস পাই বাই 3, 2π/3, মানে 120°। তাহলে এটা অ্যান্সার আমাদের। আশা করছি বোঝা গেছে। তো এবার আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি। আমরা আরো কয়েকটা প্রশ্নের মধ্যে এই টেকনিকটা ফালানোর চেষ্টা করি। যেমন এটা -1, -1, -1, বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? তো প্রথম কাজ হচ্ছে যে আর এর জন্য কোনো টেকনিক নেই ভাই, এটা ডাইরেক্ট সূত্র বসাই তুমি করবা। এটা কত? √2। তো এখন দেখো, প্রথমেই এটা আর এটা ইলিমিনেট হয়ে গেছে, কারণ আর এর মান বেরিয়েছে √2। এখন আমরা থিটার মানটা একটু ওই টেকনিকে আমরা করার চেষ্টা করি। মাইনাস 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 কোন চতুর্ভাগ? এই চতুর্ভাগ। এই চতুর্ভাগের রেঞ্জ প্রথম দিকে কত বলছিলাম? প্রথম দিকে কত বলছিলাম? 180 থেকে 270°-র মধ্যে। এর মানে আমার অ্যান্সার হচ্ছে 180 থেকে 270°-র মধ্যে। 180 থেকে 270°-র মধ্যে। এখন 3 ইন্টু π/4 মানে 45°। তো এটা হচ্ছে 135°। এটা কি 180°? 80°-র নিচে না? কি বলছি? এটার রেঞ্জ হচ্ছে 180 থেকে 270°-র মধ্যে। আর এর নিচে বা এর উপরে প্রত্যেকটা মানই বাদ। তো আমরা এখন একটা জিনিস দেখার চেষ্টা করি যে এর মানে কি আমার অ্যান্সারটা হচ্ছে 180 থেকে 270°-র মধ্যে। এখন এখানে একটা অপশনই আছে যেটা দেখি না তোমার মানটা হচ্ছে 180 থেকে 270°-র মধ্যে। তাহলে এই ইলিমিনেশন মেথড ইউজ করে আমাদের অ্যান্সার পেলাম কি আমরা? খ। তো এটাই অ্যান্সার। আশা করছি বুঝা গেছে। ঠিক আছে, তো এই ইলিমিনেশন মেথডটা আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু এটা মানে ভার্সিটি ভার্সিটি কোশ্চেন ব্যাংক যখন তুমি সলভ করবে, তখন এই টেকনিকটা খুব বেশি কাজে দেয়, কারণ অনেক থাকে এরকম টাইপের প্রশ্ন। তো আমরা এখন আরেকটা দেখি, একটা কোশ্চেন নিয়ে আসলাম এখানে। এটা কি বলছে একটু প্রশ্ন দেখি, যে √2, -√2 বিন্দুর পোলার স্থানাঙ্ক। আমি কি বলছি, আরটা আমরা কষ্ট করে একটু বের করে নিব যে আর ইকুয়াল টু কত? √2 এর স্কোয়ার আর -√2 এর স্কোয়ার। তো 2 যদি 4, এটা 2 এই যে এটার আমাদের কষ্ট করে এলিমিনেটও করতে হইলো না, কারণ আর এর মান 3টাতেই ভুল দেওয়া। তো এর অ্যান্সার আশা করছি বোঝা গেছে। তো এটাই ছিল টাইপ নম্বর কত ছিল এটা? তো এটাই ছিল টাইপ নম্বর 4। তো এখন আমরা দেখব আমাদের সর্বশেষ টাইপ, সমান্তরাল বা লম্ব সমীকরণ। সমান্তরাল বা লম্ব সমীকরণ, এটা একটা তো এখন একটা জিনিস আমরা দেখার চেষ্টা করি। তো টাইপ নম্বর, আজকের সর্বশেষ টাইপ নম্বর 5, সমান্তরাল।
বা লম্ব সমীকরণ। তো আচ্ছা, সরল রেখা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত। সরি, সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত m1 = m2, ঢাল দ্বয় সমান হবে। কিন্তু আমরা এটা মনে রাখবো না, এটাও মনে রাখবো, প্লাস আরেকটা জিনিস মনে রাখবো যে a1 b2 সমান a2b1। a1 b2 সমান কি a2b1, আমরা এটা মনে রাখবো। যদি সরলরেখাটা এরকম আকৃতিতে থাকে a1x প্লাস, যদি সরলরেখা দুইটা এরকম টাইপে থাকে c ইজ ইকুয়ালস টু c1 = 0, তারপর দ্বিতীয় সমীকরণ এটা a2x b2y প্লাস c2 = 0, যদি এই দুই ফরম্যাটে থাকে, ঠিক আছে। তো এই দুই ফরম্যাটের সাথে আমরা মিলিয়ে নিলাম যে a1 হচ্ছে কি x এর সহগ, প্রথমটার x এর সহগ, b2 হইতেছে দ্বিতীয়টার y এর সহগ, a2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের x এর সহগ, b1 হচ্ছে প্রথম সমীকরণের y এর সহগ। তো এখন আমরা এর কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পল দেখলে আমরা খুব সহজে ইজিলি বুঝতে পারবো এই জিনিসটা। তখন আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি। কি বলছে যে কে এর মান কত হলে রেখাদ্বয় সমান্তরাল হবে। তো এখন আমরা ওই টেকনিকটা ইউজ করবো। আর এই টেকনিকটা ইউজ করার ক্ষেত্রে সবগুলো চলক একই পাশে থাকতে হবে। যেমন এই যে এখানে y = 3x - 5 আছে, এটাকে একই পাশে আনতে হবে। তো 3x - 5 = 0। এবার আমরা এই টেকনিকটা চাইলে ইউজ করতে পারবো। এখন সূত্র কি ছিল, a1b2 সমান a2b1। a1 হচ্ছে প্রথমটার x এর সহগ, কে কে বসে দিলাম, b2 হচ্ছে দ্বিতীয়টার y এর সহগ 1, এটা হচ্ছে দ্বিতীয়টার x এর সহগ -3, b1 হচ্ছে প্রথমটার y এর সহগ, আশা করি যে কোনো ভুল করিনি, হ্যাঁ প্রথমটার y এর সহগ, তো -9। তাহলে কে এর ভ্যালু কত বের হলো, -9। আশা করি যে বুঝে গেছে। এখন আমরা লম্ব রেখাটা দিই। যদি লম্ব হয়, সরল রেখা লম্ব হওয়ার শর্ত, সরলরেখা লম্ব হবে যদি m1 * m2 সমান -1 হয়, ঢাল দৈর্ঘ্য গুণফল -1 হয়। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এর থেকে এখন একটা শর্টকাট নিয়ে আসবো। সরলরেখা কি ফর্মুলা থাকে আমরা জানি, a1x b1y c1 = 0, a2x b2y প্লাস c2 = 0। আমরা জানি ঢাল সমান কি -x এর সহগ বাই y এর সহগ। প্রথমটার ক্ষেত্রে a1/b1 ইন্টু মাইনাস a2/b কি -1। তো a1/b1 a2/b2 সমান -1। তো a1 a2 প্লাস b1 b2 = 0, আলটিমেট সমীকরণ আমাদের এটা আসে। তো আমরা এটা মনে রাখবো, কোনটা মনে রাখবো, যে a1 a2 প্লাস b1 b2 = 0, এই শর্তটা আমরা মনে রাখবো। ঢালের গুণফল -1, এটা তো আমাদের ছোটকাল থেকেই জানা। তো এবারে আমরা এর একটা দেখি, এক্সাম্পল দেখি। তো এটা আসছিল দিনাজপুর বোর্ড 2021 সালে। যে কি বলছে প্রশ্ন আমরা একটু পড়ি। 2x + 5y + 1 = 0 এবং -kx + 10y - 3 = 0 দুইটা সরলরেখা সমীকরণ। কি বলছে, সরলরেখাতে পরস্পর লম্ব হলে কে এর মান কত, লম্ব হলে কে এর মান কত। এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। সরলরেখাতে লম্ব হলে কে এর মান কত। এখন কি জানি আমরা, a1 a2 প্লাস b1 b2 = 0, এটা মেটে দিই। তাহলে এই টেকনিকটা আমরা ডাইরেক্ট ইউজ করি। a1 কত, x এর সহগ,
A2 কত, তৃতীয়টার এক্সের শক প্লাস B1 B1 B2 প্রথমটার ওয়ার শক 5 গুণ 10 ইজ ইকুয়ালস টু কি 0, 10 ইজ ইকুয়ালস টু 0, তাহলে -2k প্লাস 50 সমান 0, তো 2k সমান 50, k সমান আসে কত 25, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 25। আশা করি যে বোঝা গেছে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি যে ক্লাসটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি প্রায় এই চ্যানেলের মধ্যে টেকনিক রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আশা করি যে আজকের এই ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তো একটাই অনুরোধ ভাই, অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তোমাদের জন্য, তো একটা সাবস্ক্রাইব করে দিও যদি মন চায়, এটাই। তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম, এটাই ছিল আজকের ভিডিও।